আয়ান ফলককে বাড়ি পৌঁছে দিয়ে আবারও হাসপাতালে গেল। বাড়িতে পৌঁছতেই ফলক রুমে চলে গেল দ্রুত। রুমের দরজা খুলতেই ফলক দেখে পায়ের উপর পা তুলে সাদ বসে আছে সিঙ্গেল সোফাটায়। ফলকের বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। সাদ সোফায় হেলান দিয়ে বসে আছে, এক হাত সোফার হাতলে আর অন্য হাতে একটা স্ট্রেস বল নিয়ে সজোরে চাপ দিয়েছে। পরনের সাদা শার্টের হাতাগুলো কোণে পর্যন্ত গোটানো, আর চোখের তীক্ষ্ণ চাহনি সরাসরি ফলকের উপর স্থির হয়ে আছে। সাদ কোনো কথা বলছে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই নীরবতা ফলকের কাছে হাজারটা চিৎকারের চেয়েও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। সাদ খুব শীতল কণ্ঠে বলল, দরজাটা বন্ধ করো ফলক। ফলক কাঁপা কাঁপা হাতে দরজাটা লাগিয়ে দিল। সাদের গলার স্বর শুনে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ফলক ধীর পায়ে সাদের সামনে গিয়ে দাঁড়ালো। সাদ হঠাৎ সোফা থেকে উঠে দাঁড়ালো। ফলকের খুব কাছে এসে দাঁড়াতেই ফলক এক পা পিছিয়ে গেল। সাদের লম্বা ছায়াটা ফলকের উপর আছড়ে পড়ছে। সাদ ফলকের চিবুকটা এক আঙুলে উঁচিয়ে ধরল। কোথায় গিয়েছিলে? কার সাথে গিয়েছিলে? আর আমার পারমিশন ছাড়া কেন গিয়েছিলে? এসবের উত্তর আমার মুখস্থ ফলক। আয়নকে আমি অলরেডি ফোন করেছি। এখন ভয়ে আছে, কিন্তু আমার প্রশ্ন হলো অন্যখানে। হাসপাতালে উর্মিলার সাথে দেখা করার খুব শখ হয়েছে তোমার? যে সাপটাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করেছি, তার সাথে কথা বলার জন্য তুমি আমার অবাধ্য হলে? আমার অনাগত সন্তানদের ঝুঁকিতে নিয়ে তুমি একা ওই বিষাক্ত মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালে? ফলক দেখল সাদের চোয়াল শক্ত হয়ে আছে। ভয় না পেয়ে সাদের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি একা যাইনি, আয়ন ভাইয়া ছিল। আর আমি কোনো ঝুঁকি নিইনি। আমি শুধু চেয়েছি উনি আর আমার সামনে না আসুক। আমি আপনার স্ত্রী, আপনার সন্তানের মা। ওনার কুৎসিত নজর যেন আর কোনো দিনও আপনার উপর না পড়ে, সেটাই মনে করিয়ে দিয়ে এসেছি। আপনি যে যন্ত্রণা পেয়েছেন, উনি যেন আর আপনার সামনে না আসে। আমি চাই না ওনাকে দেখে সেসব কালো অধ্যায় আপনার মনে পড়ুক। সাদ এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। ফলকের চোখের অদ্ভুত তেজ দেখছিল। যে মেয়েটা আগে ওর চোখের দিকে তাকাতে ভয় পেত, সে আজ ওর যন্ত্রণার জন্য বাঘিনী হয়েছে। সাদের রাগটা হঠাৎ করেই মাথায় মায়ের রূপ নিতে শুরু করলো। ফলকের দু গালে হাত রেখে কপালে নিজের কপাল ঠেকালো। আমি ওকে ঘৃণা করি, ওর ছায়াটাও আমি তোমার উপর পড়তে দিতে চাই না। পরের বার যদি আমাকে না বলে বের হয়েছ, তবে তোমাকেই এই রুমে তালা মেরে আটকে রাখবো, মনে থাকবে? ফলক মুচকি হাসল, মাথা জাকায়। মনে থাকবে। আজ মির্জা বাড়ি যেন এক টুকরো জান্নাতে পরিণত হয়েছে। বাড়ির সামনের বিশাল সাদা চাদর বেছানো হয়েছে, আর সেখানেই সারি বেঁধে বসে আছে মাদ্রাসার এতিম বাচ্চাগুলো। তাদের মুখে নূরের আভা। পুরো বাড়িতেই একটা স্নিগ্ধ পরিবেশ। আজ এদের জন্য ইফতারি আয়োজন করা হয়েছে। ফলক নিজের হাতে সব কিছু তদারকি করছে। সাদের কড়া নির্দেশ ছিল ও যেন রান্নাঘরের ধারে কাছেও না যায়, কিন্তু ফলক কি আর তার শোনে? একবার ভিতরে গিয়ে দেখছে শরবতে চিনি ঠিক হলো কিনা, আরেকবার তো অন্য কিছু। সবাই বকা দিলেও ফলক শোনে না। এখন কেবল 2 মাস চলছে, তেমন সমস্যা হবে না বলে ফলক। ফলক কোনো ভারী কাজ করছে না। ফলকে চুপচাপ বসে থাকতেও ভালো লাগে না। সব সময় কাজ করতে থাকা ফলক এখন অলস বসতে ভালো লাগে না। আর সে তো কোনো কাজ সেভাবে করছে না, শুধু দেখছে সব ঠিক আছে কিনা। যদিও এত মানুষ আছে করার, তাও রিমা আর নীলা ফলককে আগলে রাখছে। ভাবি, তুমি প্লিজ বসো, দেখো সব ঠিক আছে। ঠিক ইফতারের 10 মিনিট আগে এক অভাবনীয় দৃশ্য দেখে মির্জাবাড়ির সবাই থমকে গেল। সাদ সাদা পাঞ্জাবি, মাথায় টুপি পরে সোজা বাচ্চাদের মাঝে বসে পড়ে অন্য সবার মতো। চোখে মুখে এক অদ্ভুত গাম্ভীর্য মিশ্রিত প্রশান্তি। সাদের ফর্সা মুখটা আজ যেন এক অপার্থিব নূরে ঝলমল করছে। বাড়ির প্রত্যেকে অবিশ্বাসে একে অপরের দিকে তাকাচ্ছে। সবাই অবাক। বারান্দায় দাঁড়িয়ে থাকা ফলকের চোখে পড়ল বিষয়টি দেখে আর চোখের পলক পড়ছে না। ওর সেই জেদি একরোখা স্বামী আজ কতটা বিনয়ী। ফলকের চোখের কোণে নোনা জল চিকচিক করে উঠল। দেখল সাদ খুব নিচু হয়ে পাশে বসা একটা 7-8 বছরের বাচ্চার সাথে কথা বলছে, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঠিক তখনই হুজুর মোনাজাত শুরু করলেন।
হুজুরের ভরাট কণ্ঠস্বর আকাশ বাতাস মুখরিত করে তুলল। সাদ চোখ দুটো বন্ধ করে হাত দুটো ভাঁজ করে মোনাজাতে সামিল হলো। সাদের শান্ত গম্ভীর প্রশান্তিময়ী মুখশ্রী দেখে ফলাকের মনে হলো এত সুন্দর দৃশ্য। এদিকে সাদের মা আঁচল দিয়ে চোখে জল মুছলেন। তিনি বিড়বিড় করে বললেন, আমার ছেলেটা বদলে গেছে। ফালাক আমার পাথর ছেলেটাকে সত্যিই মানুষ করে তুলেছে। মোনাজাত শেষ হতেই চারিদিকে এক অদ্ভুত শান্তি মেলে এলো। 2 দিন পর সারাদিন ভ্যাপসা গরমে ফলাকের শরীরটা একদম ম্যাজম্যাজ করছে। শাওরের নিচে দাঁড়িয়ে ঠান্ডা পানির স্পর্শে ফলাকের সতেজ লাগলো। তবে মীরার চিৎকার শোনা গেল। মীরার মামা বাড়ি থেকে অনেকগুলো নতুন ড্রেস পাঠিয়েছে। সেগুলো ভাবিকে না দেখালে ওর পেটের ভাতই হজম হবে না। আসছি রে বাবা, একটু দাঁড়াও, আমি কি পালিয়ে যাচ্ছি? মীরা জেদের কাছে হার মেনে ফালাক তাড়াহুড়ো করে ভেজা শাড়িটা একপাশে রেখে ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে বের হলো। মীরা তখনও বাইরে থেকে তাগাদা দিয়েছে। ফালাক ভাবলো ভেজা শাড়িটা পরেই ধুয়ে দিব, এখন মীরাকে শান্ত করে আসি। ফালাক মীরার রুমে চলে গেল। সেখানে মীরা বিছানায় স্তূপ করে রাখা জামা কাপড় নিয়ে বসে আছে। ফালাক মীরার খুশিতে সামিল হলো। একটার পর একটা ড্রেস দেখছে আর মতামত দিচ্ছে। মীরার চঞ্চলতা দেখে ফলাকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। প্রায় আধা ঘন্টা ওভাবেই কেটে গেল। মীরার ঘর থেকে বের হয়ে ফলাক নিজের রুমে ঢুকলো। ফলাকের স্লাইডিং ডোরটা খোলা দেখে ফলাক ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। বারান্দায় গ্রিলের সাথে লাগানো স্ট্যান্ডে সাদ খুব মনোযোগ দিয়ে ফলাকের ভেজা শাড়িটা মেলে দিচ্ছে। সাদ শাড়ির ভাঁজগুলো খুব নিখুঁতভাবে টেনে দিচ্ছে যাতে কুঁচকে না থাকে। ফলাক দরজার কাছে দাঁড়িয়ে পাথরের মতো জমে গেল। এ কি, আপনি আমার শাড়ি ধুয়ে দিয়েছেন কেন? এগুলো তো আমি ধুয়ে দিতাম। আপনি? সাদ এবার আর চোখে ফলাকের দিকে তাকায়। কোনো উত্তর না করে ফলাকের পাশ কাটিয়ে ভিতরে চলে এলো। ফলাক কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। আসল ধাক্কাটা খেলো ফলাক একটু পর। মুখটা মুহূর্তেই রক্তিম হয়ে উঠল। লজ্জায় ফলাকের মনে হলো যেন মাটির সাথে মিশে যাবে। শাড়ির আড়ালে ওর অন্তর্বাস সাদ নিজ হাতে ধুয়ে খুব সুন্দর করে ঝুলিয়ে দিয়েছে। ইয়া আল্লাহ, আমি এখন মুখ দেখাবো কিভাবে? উনি এগুলোও ধুয়ে দিয়েছেন? ফলাক তড়িঘড়ি করে রুমে ঢুকলো। সাদ টি শার্ট পরছে। ফলাক সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কান দুটো গরম হয়ে লাল হয়ে গেছে। আপনি আপনি ওগুলো কেন ধুতে গেলেন? প্রেগনেন্সি নিয়ে ঝোঁকে জামা কাপড় কাচে আর বালতি তোলা তোমার জন্য নিষিদ্ধ। আমি চাই না আমার অনাগত সন্তান এর আর কোনো ক্ষতি হোক। এখন কথা না বাড়িয়ে চুলগুলো শুকিয়ে নাও। সাদের এই সোজাসাপটা কথাই ফলাক কোনো যুক্তি খুঁজে পেল না। ফলাকের মনে এক অজানা অনুভূতি, মিষ্টি মিষ্টি লাগছে সব কিছুই।